This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত বাংলাদেশ সীমান্তে আরো একটা বাংকারের সন্ধান, বড় খবর ব্রেক করছি আমরা। আবারও সেই নদিয়ার কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি বর্ডারে বড় খবর। দুদিনে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে চারটি বাংকারের হদিশ পেয়েছে বিএসএফ। ওপর থেকে দেখে মনে হবে সাদামাটা একটা ঘর, 3 দিয়ে ঘেরা। সেই ঘরের মেঝের নিচেই এই বাংকার। কারা এই বাংকার বানিয়েছিল, কি উদ্দেশ্য ছিল, কতদিন ধরে বানানো হয়েছিল, ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। যাব মহাদেবের কাছে। মহাদেব, মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে চারটে বাংকার তৈরি হয়ে গেল। এখনো পর্যন্ত কি জানা গেছে, কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছিল, কবে থেকে কাজ শুরু হয়েছিল? দেখো, উদ্দেশ্য এখনো পুরোপুরি জানা যায়নি, তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এখান থেকে এই যে বাংকার, আরেকটি বাংকার যেটা পাওয়া গেছে সন্ধান, দেখো এই দেখো কংক্রিটের ঢালাই করা রয়েছে এবং কংক্রিট ঢালাই করা রয়েছে, তার একটি গেট করা রয়েছে। সেই গেট দিয়ে কিন্তু এখানে আবার গেটটার উপরে এই যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, মানে যাতে কেউ মানুষ বুঝতে না পারে। ঠিক একটি ফাঁকা দেখো এই একটা বাগান, আর সেই বাগানের এখানে একটা কংক্রিট ঢালাই করা এবং সেখানে একটা বাংকার তৈরি করা রয়েছে কংক্রিটের, এবং তার একটা লোহার ঢাকা রয়েছে। আমি একটু তোলার চেষ্টা করি বাংকারটা। দেখো তুষার দেখাবে বাংকারের মধ্যে কত বড় বাংকার, যেখানে বেশ কিছুজন মানুষ থাকতে পারেন বা এখানে বেশ কিছু মালপত্র রাখা যেতে পারে। অর্থাৎ কী ধরনের মাল রাখা যেতে পারে সেটা বুঝতেই পারছো, সীমান্তবর্তী এলাকা। এখানের মানুষ এ বিষয়ে কোনো মুখ খুলতে চাইছেন না, কারণ আইনি জটিলতা বা কোনো সমস্যা হতে পারে। কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ, যেগুলি মনে করা হচ্ছে যে বাংলাদেশ এইখান থেকে বাংলাদেশ পাচার করা হতে পারে। এবং সেখান থেকে সীমান্তে যেহেতু এখন নজরদারি জোরদার করা হয়েছে, তাই এই বাংকারের মধ্যেই সেই মালগুলিকে জমায়েত করা হয়েছিল। আমি একটু দেখাতে বলবো তুষারকে, তুষার একটু দেখাবার চেষ্টা করবে। দেখো এখান থেকে সুধীর রঞ্জন কলেজ দেখা যাচ্ছে, সুধীর রঞ্জন মহাবিদ্যালয়, অর্থাৎ মাত্র 30 মিটারও নয়। আর এই 30 মিটারের মধ্যেই কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে এখানে এই যে এই আরেকটি বাংকার। এইভাবে একটার পর একটা বাংকার কিন্তু যথারীতি বিএসএফের আধিকারিকরা তারা কিন্তু খুঁজে পেয়েছে। আমি একটু দেখাবার চেষ্টা করব আরেকটি বাংকার, তোমাকে আরেকটি দেখাবার চেষ্টা করব। আরেকটি বাংকার দেখো, টিনের ঘর করা রয়েছে, সেই টিনের ঘরের মধ্যেও বাংকার রয়েছে। অর্থাৎ একাধিক বাংকারে কিন্তু সন্ধান পাওয়া গেছে। গতকালকে বিএসএফের পক্ষ থেকে যখন 3টি বাংকার পেয়েছিল, আর সকালে কিন্তু আবারও আরেকটি বাংকার পাওয়া গেছে। আমি দেখাবো, এই ধরনের মাঠের মধ্যে টিনের ঘর রয়েছে, আর সেই টিনের ঘরে দেখো বাংকার তৈরি করা রয়েছে। একাধিক জায়গায় এইভাবে কিন্তু বাংকার উদ্ধার হয়েছে এবং সেখানে তোমাকে দেখানোর চেষ্টা করব যে দেখো বৈদ্যুতিক তার, একটি কলা বাগান, আর এই কলা বাগানের মধ্যেই আমরা দেখেছিলাম শুভজিৎ সেই কলা বাগানের কথা, যেখানে বস্তা বস্তা আটার প্যাকেট পাওয়া গেছিলো, রেশনের মাল সামগ্রী পাওয়া গেছিলো। আর এই দেখো সেই টিনের ঘর, যে ঘর তৈরি করা হয়েছে বাংকারের পরই, এবং সেই ঘরে কিন্তু নিচেই বাংকার রয়েছে। তুষার দেখানোর চেষ্টা করছি সেই বাংকারের ছবি। আমি একটু ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করি। দেখো বাংকারের মধ্যে, ঘরের মধ্যে কিন্তু যেমন বাংকার রয়েছে তেমন কিছু বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। দেখো তুষার দেখাচ্ছে সমস্তটাই। এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে বাংকারের তলায়, এবং এর ওপরে একটা কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছিল যাতে বুঝতে না পারা যায় যে তলায় বাংকার রয়েছে। এবং তারপর এই বাংকার ঘরের মধ্যে দেখো থালা রয়েছে, কাগজের থালা, মানে কেউ ছিল, খাওয়া দাওয়া কেউ ছিল সেখানে, মোচ্ছার চলেছে, বিভিন্ন নেশার জাতীয় জিনিস ছিল। শুধু ছিল না, রীতিমতো আসা যাওয়া ছিল, থাকতো। তার কারণ বৈদ্যুতিক পাখা রয়েছে, এবং এই ফাঁকা মাঠে পাখা কি করে এলো সেটাও বলি। দেখো একটা তার বহু দূর থেকে এসছে, কোনো ঘরে মিটার নেই, কিন্তু এ দেখো তার, বৈদ্যুতিকের তার সব ঝুলছে। অর্থাৎ এখানে আলোর ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে। যেভাবেই হোক না কেন একটা তার দিয়ে এখান থেকে লাইন টেনে এনে এখানে মানুষজন থাকতেন এবং এইখানে বাংকার তৈরি করেছিলেন। একদিকে থাকা
একদিকে পাহারা দেওয়া, তাহলে কি ছিল এর মধ্যে? শুধু কি নিষিদ্ধ জিনিসপত্র ছিল তা নয়। আমি একবার দেখাবার চেষ্টা করব, তুষার দেখাবে। দেখো এই যে লক করা ছিল, আবার বাংকারটা রীতিমতো লক করা ছিল। যে লকটা ভেঙেছে সীমান্তরক্ষী বাহিনী যারা কর্মীরা এসেছিলেন, তারা কিন্তু এই লকটি ভেঙে তারপর এর ভেতর থেকে কিন্তু যে সকল সামগ্রী রয়েছে তা কিন্তু তারা এগুলো কিন্তু প্রচার করে। আমি আর একটু দেখাবার চেষ্টা করব, ডান দিকে দেখাবো যে দেখো এইদিকে কিন্তু এখনও পর্যন্ত এই কলা বাগানটা যেটা দেখা যাচ্ছে, সেই কলা বাগানের পরেই কিন্তু দেখা যাচ্ছে যে আরও একের পর এক বাংকার এবং সেই সকল সামগ্রী তুমি দেখতে পাচ্ছ। মানুষজন যাচ্ছে, দেখো মানুষজনকে জিজ্ঞাসা করি, একটু যাই কথা বলি, যা এত মানুষ যাচ্ছে দেখতে কি হয়েছে। তারা বলছেন বাংকার রয়েছে, দেখতে এসছেন। দাদা 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 কি দেখতে যাচ্ছেন একটু যদি বলেন। আমরা যেটা শুনছি সব কি সব বাংকার বেরিয়েছেন, বাংকারে নাকি সব ফেন্সি টেন্সিল আছে। না না, ক্যামেরা দেখার দরকার নেই, বাংকারে সব ফেন্সি টেন্সিল শুনলাম, তাই দেখতে আসলাম ঘটনাচক্রে। আমরাই শুনে অবাক সবাই। আমাদের জনবসতির মধ্যে এটা কার, মানে কলা বাগানটা কারোর কি? ধরা পড়েছে বিএসএফ হাতেই তো শুনছি, এই দেখতে এসছি। একদমই, দেখো ব্যক্তিগত কে মালিক তিনি তো গা ঢাকা দিয়েছেন, সাধারণ মানুষ কিন্তু বলছেন না এই মুহূর্তে কার। এবার তুমি দেখতে পাচ্ছ, তুষার দেখাচ্ছে আর একটি চিত্র, আর একটা ব্যাংকার, আরেকটা বাংকার। আমি একটু কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছ কি বড় বড় বাংকার, এইভাবে একটা পর একটা কিন্তু বাংকার তৈরি করা রয়েছে মাঠের মধ্যে। আমি একটু কথা বলি এদিকে, যে দাদা কি দেখছেন? যেটা শুনছি আমি সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এ বিষয়ে আর কোনো কিছু মানে কার জমিটা কার? 3টে বাংকারের হদিশ পাওয়া গেছে এখনো মুহূর্তে, তো এর বিষয়ে এই জমিটা কার সেটা আমি বলতে পারবো না। এই জমিটা এখনো মালিকও বলতে পারবো না, সে এখনো কোনো কিছু তদন্ত চলছে, সে পরিপ্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নেবে। একদমই প্রশাসন ব্যবস্থা নেবে, সেই দিকে তাকিয়ে রয়েছেন মানুষ। কিন্তু এই যে এত বড় একটা বাংকার তৈরি হয়ে গেছে, যেখানে এত মাটি খনন করা হয়েছে এবং একটা পর একটা, এখনো পর্যন্ত বিএসএফের আধিকারিকরা বলতে পারছেন না যে এলাকায় আর কটা বাংকার আছে। কারণ গতকালকে 3টে পাওয়া গেছিল, আজকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আবার একটা বাংকার খোঁজা রয়েছে। অর্থাৎ এই সীমান্ত এলাকায়, যেখান থেকে 1.5 কিলোমিটার দূরত্ব টুঙ্গি সীমান্ত, যেখান দিয়ে অনায়াসেই বাংলাদেশ চলে যাওয়া যায়, একাধিক জায়গায় সীমান্তের কিন্তু তার কাটা নেই। আর সেই তার কাটা না থাকার কারণে এই যে ঘন কুয়াশা আর প্রাকৃতিক বিপর্যয়, সেই সময় সুযোগ নিয়ে পাচারকারীরা এই সকল সামগ্রী পাচার করেন বা ওই দেশ থেকে এ দেশে নিয়ে আসেন। এই এনে এখানে এই সকল বাংকারের মাধব, আসবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। দেখো অনেকেই মানে যারা শাসক দল, তারা বিভিন্ন সময় বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে যে কাঁটাতার পেরিয়ে কিভাবে এ দেশে চলে আসতে পারে ওপার থেকে মানুষ। ঠিক একই রকম ভাবে রাজ্যের প্রত্যেকটা কোণা, সেখানে তো রাজ্যের একটা ইন্টেলিজেন্স থাকার কথা, তাদের কাছে ইনপুট থাকার কথা, সেটা কোথায়? সেই প্রশ্ন কিন্তু একটা মহল থেকে উঠতে শুরু করে দিয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্তারা তারা কি বলেছেন শোনাই। বর্ডার এরিয়াতে পাওয়া গেলে মানে অনেক কিছুর জন্যই ওটা ইউজ হতে পারে। আজকে খালি ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে, কালকে ওখানে লোক স্টেজিং এরিয়ার মতন সারাদিন লুকিয়ে থাকতে পারে, তারপরে রাতে আবার স্মাগল হতে পারে। এর মধ্যে হাতিয়ার অ্যামুনিশনও রাখা যেতে পারে, যা আমি বুঝতে পারছি দেখে। কিন্তু আমার ইয়েটা একটু অস্তম্ভিত হলাম, এখানে বাংকারের মধ্যে লাইটটা কোথার থেকে এলো? লাইট আনা মানে জেনারেটর কিংবা কোনো ইলেকট্রিক্যাল কানেকশন কোথাও থেকে তো এরা পেয়েছে, তার পাখাও আছে আপনারা বলছেন। তো এটাতে নিশ্চয়ই লোক থাকবার জন্যও ব্যবস্থা করা হয়েছে। এটাকে বলি আমরা স্টেজিং এরিয়া, মাটির নিচে বসে স্টেজিং এরিয়া, আর অক্সিজেনের সাপ্লাই উপর থেকে পাইপ দিয়ে একটা ঢুকিয়ে দিয়েছে, সেটা হতে পারে। এটা একটা ইঙ্গিত করছে কি ওরা কিভাবে এত বছর ধরে, এটা তো আজ পাওয়া গেছে, কিন্তু এত বছর ধরে তার মানে কত যে বাংলাদেশের লোকেরা অনুপ্রবেশ করেছে ভারতের মধ্যে, এই বাংকার লুকিয়ে তারপরে এখান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। তো এটা একটা খুব চিন্তার বিষয় এবং এরপরে ভারতকে আরো বেশি সক্রিয় হতে হবে ইন্টেলিজেন্স এজেন্সিতে। পশ্চিমবাংলাতে কোথায় কোথায় এরা সব আছে
আমরা দেখছি সারা পৃথিবীতে এখন একটা ডোনাল্ড ট্রাম্প বলেছে যারা যারা ইলিগালি ইমিগ্রেন্ট আছে তাদের আমরা সরিয়ে দেবো, ফেরত পাঠিয়ে দেবো। তো আমাদেরও সেই একটা পদক্ষেপ নিতে হবে। যারা নাকি অনুপ্রবেশ করেছে ভারতে, তাদের আমাদের দেশ থেকে ওদের প্রথমে সন্ধান বের করতে হবে কোথায় কোথায় আছে, তারপরে ওদের সেই আমাদের পদক্ষেপ নিতে হবে। মহাদেবের কাছে আরো একবার যাই। মহাদেব, ঘাঁটি গেড়ে বসেছিল, এই বাক্যটা বললে বোধহয় অতিরিক্ত বলা হবে না, কারণ যে ঘরটা তৈরি করা হয়েছিল বাংকারের ওপরে, সেখানে আলোর কানেকশন ছিল, পাখার কানেকশন ছিল, মোচ্ছাপ হয়েছে তার একটা প্রমাণও পাওয়া যাচ্ছে। এত কিছু হয়ে গেল, কেউ জানতে পারলো না। দেখো, কেউ জানতে চাইলে তো জানতে পারবে। আমরা প্রশ্ন করছি সকলকেই, তারা বলছেন আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। কিন্তু মানুষজন আসছে, দেখো এখন কিন্তু মানুষজন দু একজন হলেও আসছেন, দেখছেন, জানেন তো। না জানলে তারা কেন আসছেন, কি দেখতে আসছেন, আমি একটু প্রশ্নই করি তাদেরকে। দাদা, এটা এটা জানেন, এটা দেখেছেন কোনোদিন? আমি এটা কোনদিন দেখিনি। সেগুলো আমি বলতে পারবো না। কাদের জমি এগুলো? তাও বলতে চাষিদেরই জমি হবে। মানে কিচ্ছু জানেন না আপনি, তাই না? কার জমিটা কার? জমিটা কার মহাদেব? আচ্ছা শুভজিৎ, যেটা বলছিলাম, কেউ কিচ্ছু জানেন না। জমিটা কার তাও বলতে চাইছেন না। বলতে চাইলেন তো, তোমাকে বলছিলাম যেটা, যে দেখালে একটু দর্শকরা কষ্ট হবে। কারণ এইটা যেটা আমি বলছিলাম, প্রায় 14-15 ফুট একটা ঘর যেমন হয়, তেমনই একটা ঘরের মতো। অর্থাৎ একদিকে উচ্চতাও প্রায় 10 ফুটের কাছে। আমি নিচে নেমে দেখিয়েছি যে যেখান থেকে হাত উঁচু করে আমি শেষ করতে নাগাল পাচ্ছি না। অর্থাৎ প্রায় 9 থেকে 10 ফুট উচ্চতা, চওড়া প্রায় 14 থেকে 15 ফুট, 14 ফুট। এদিকে একটা বলা যায় বড় একটা ঘর, যেখানে রীতিমতো বসে মানুষ থাকতে পারবেন, এবং সেখানে একটা নয় একাধিক মানুষ থাকতে পারবেন, আলোচনা করতে পারবেন, ঘাটে ঘিরে বসে থাকতে পারবেন। যেটাই বলি না কেন আমরা, কারণ প্রশ্ন তো একাধিক উঠতে শুরু করেছে। এই বাংকারের মধ্যে কি ছিল? শুধু কি ফেন্সিডিল নিষিদ্ধ কাপ সিরাপ, নাকি না অন্য কিছু, নাকি না এর মধ্যে 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস, তার আগে ছক হচ্ছিল কিনা? সঙ্গে থাকো মহাদেব, আসবো তোমার কাছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে। কর্নেল চৌধুরী আমাদের সহকর্মী মহাদেব গ্রাউন্ড জিরোয় রয়েছে। 1.5 কিলোমিটারের মধ্যে 4-4টে বাংকার দেখা গেছে। বাংকারগুলো তৈরি করা হয়েছিল, তার উপরে টিনের ঘর, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, ওই ঘরে বিদ্যুতের কানেকশন ছিল, আলোর কানেকশন ছিল, পাখার কানেকশন ছিল, এবং ওখানে যা যা জিনিস পাওয়া গেছে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানে মোচ্ছাপ হয়েছিল। এত কিছু ঘটে গেল, কেউ কিচ্ছুটি টের পেল না। শুভজিৎ টের পেয়েছে বলেই আজকে এটা সবাই দেখতে পেল, এবং আপনারা প্রথম এটাকে ব্রেক করলেন তো কুর্নিশ TV9 বাংলাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে বাংকার তো এক রাত্রিরে হয় না। আমি যেটা বারবার বলি, বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, সেখানে কোথাও না কোথাও আমাদের তরফ থেকে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এক, দ্বিতীয়ত ইন্টেল, যেটা ইন্টেলিজেন্স গ্যাদারিং অফ ফ্রম লোকাল পিপল, মানে যেটা সাধারণ মানুষ যারা বসবাস করছে, এটা তো রাতারাতি হয়নি, তাদের থেকে যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেখানে আমার মনে হয় কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর আমার মনে হয় এবার সময় এসেছে, যদি এগুলো আমরা দেখতে পেয়েছি, ধরা পড়েছে, কান মোলার সময় এসে গেছে যে কর্তৃপক্ষ যারা দিল্লিতে এটা মনিটর করছে, আমার মনে হয় বাংলাদেশের যাদের সঙ্গে তারা কথোপকথন জারি রেখেছে অথবা ব্যাকট্র্যাক ডিপ্লোমেসি রাখছে, কোথাও না কোথাও কান মোলার সময় এসেছে যে ভারতবর্ষের সঙ্গে, যেহেতু এরা রাস্তার মস্তান, এরা কোনো একটা স্ট্রাকচার্ড দেশ নয়। এবং আমরা এটাও জানি যে ISI ডিজি ISI লেফটেন্যান্ট আসিম মালিক, ও 3 জনকে নিয়ে মানে কাউকে না জানিয়ে দুবাই থেকে একটা প্লেন করে বাংলাদেশে 3 দিন আগে ল্যান্ড করেছে, এবং কোন হোটেলে আছে। ওরা যতই চেষ্টা করুক বাইরে এটাকে না বলার জন্যে, ভারত কিন্তু ওদের ওপর চোখ রেখেছে। এবং জেনারেল আসিম মল্লিক কি জন্য DGISI এসছে, কি ছক করছে, তার কিছুটা গন্ধ নিশ্চয়ই ভারত পাচ্ছে। আমার মনে হয় ঠিক সময় মতন, যেহেতু 26শে জানুয়ারি কালকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকা উচিত, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে রাজ্য সরকার সজাগ থাকা উচিত। আর এইটাকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে একটা জায়গায় বন্ধ করতে হবে। সময় এসেছে, বিভিন্ন রকম ভাবে করা যায়, ডিপ্লোমাসির মাধ্যম দিয়ে করা যায়। আমি বলছি না যে কাজকে গিয়ে ডাইরেক্ট কিছু করার জন্য, বাট
এই বার্তাটা বাংলাদেশকে দিতে হবে। আর বারবারন্তি ভারতবর্ষ কিন্তু ভালো চোখে দেখছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথবাবু, শুভজিৎ রয়েছি। জগন্নাথবাবু, আপনি হয়তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন 4-4টে বাংকার উদ্ধার হয়েছে 1.5 কিলোমিটারের মধ্যে। একটি বাংকারের ছবি, মানে যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তার উপরে টিনের ঘর তৈরি করা ছিল। সেই ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ ছিল, মানে আলোর কানেকশন ছিল, পাখার কানেকশন ছিল, এবং যা যা পড়ে আছে ভেতরে খুব পরিষ্কার মোচ্ছব হয়েছে। জগন্নাথবাবু, হ্যাঁ, এতে পরিষ্কার বোঝা যায় সমস্ত তদন্ত কেস ধরা পড়েছে বিএসএফ এর হাতে। আর এখানকার মুখ্যমন্ত্রী বারে বারে বিএসএফ কে টার্গেট করে বিবৃতি দেয়। এতেই বোঝা যাচ্ছে এখানকার প্রশাসন কিভাবে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের মদতে। এখানকার পুলিশ প্রশাসন ছাড়া এইভাবে বাংকারে মদত, রাজ্য সরকারের মদত ছাড়া, দলীয় মদত ছাড়া এত বড় মানে ঘটনা ঘটতে পারে না। তা শুধু বিএসএফ এর ওপর দায় চাপিয়ে দিয়ে অপরপক্ষে তারা অপকর্ম করে যাবে। সারা বাংলাটাই জঙ্গিদের কারখানা হয়ে গেছে, তোলাবাজের একটা রাজত্ব চলছে। এবং সেই জগন্নাথবাবু, রাজ্যের তাহলে একদম তাহলে আর 7 খুন মাপ। জগন্নাথবাবু, রাজ্যের ইন্টেলিজেন্স নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি একই রকম ভাবে প্রশ্ন তো ওখানে বিএসএফ টহলদারি করে। দেখুন, এতটা সীমানা আছে এখনো অরক্ষিত, যার কাঁটাতারের বেড়া দেওয়াতে রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না। জমি জন্য যেটা অধিগ্রহণের কাজ রাজ্য করছে না বলেই আজকে এখনো অরক্ষিত রয়েছে। তাই সমগ্র এলাকায় এত বিএসএফ ছিল না, ইদানিং কড়াকড়ি হওয়াতে বিএসএফ কিছু বেশি পোস্টিং হওয়াতেই সম্ভব হচ্ছে, তাই ধরা পড়ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, 4টে ছবি, 4টে বাংকারের ছবি, সবার আগে আমরাই দেখিয়েছি TV9 বাংলা। স্বামীর সঙ্গে টানাপোড়েনের জেরেই জোকায় খুন মহিলা। দেহ উদ্ধারের 2 দিন আগেই খুন হন ছায়া সর্দার। শ্বাসরোধের পর কাটা হয় গলার নলি, উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌভিক, আর কি উল্লেখ আছে? দেখো, জোকা ডায়মন্ড পার্কে ছায়া সর্দারের খুনের যে প্রাথমিক ময়না তদন্ত, সেই প্রাথমিক ময়না তদন্তে কিন্তু পরিষ্কার বলা হয়েছে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে, এবং পরবর্তীকালে তার গলার নলি কাটা হয়েছে মৃত্যু নিশ্চিত করতে, এবং তার হাত পা বাঁধা হয়েছিল খুনের আগে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ ইনভেস্টিগেশন করছে, যদিও যার বিরুদ্ধে, যার দিকে মূলত পুলিশের সন্দেহ, তাকে কিন্তু এখনও অ্যারেস্ট করা যায়নি বা আটক করা যায়নি। সেটা হচ্ছে এই মহিলার স্বামী। এই স্বামী কিন্তু এখনও পলাতক। এবং গতকালকে আমরা যখন ছায়া সর্দারের বাড়িতে গেছিলাম, ছায়া সর্দারের মায়ের যেটা বক্তব্য, টাকার জন্য কিন্তু ছায়ার উপরে মানসিক অত্যাচার, এমনকি শারীরিক অত্যাচার করা হতো, হাত পা বেঁধে তাকে মারধরও করা হতো। দীর্ঘ 8 থেকে 9 মাস কিন্তু এই ছায়ার সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক ছিল না। এমনকি 17 তারিখে যে তারা ডায়মন্ড পার্কে ভাড়া নিয়েছিল বাড়ি, সেটাও কিন্তু ছায়ার মা জানতো না। এবং ছায়ার মা 20 তারিখে কিন্তু একটি মিসিং ডায়েরিও পর্যন্ত করেছিল। এবং পুলিশের যেটা প্রাথমিক অনুমান, 21 থেকে 22 তারিখের মধ্যে তার খুন হয়েছে। কারণ যখন দেহ উদ্ধার হয় সেই সময় কিন্তু দেহতে পচন ধরে গেছিল, অর্থাৎ ডিকম্পোজ শুরু হয়েছিল। তাই পুলিশের সন্দেহ নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। তবে খুনের মোটিভ কী কারণে খুন, সেটা এখনও পরিষ্কার নয়। তবে প্রি প্ল্যান খুন করা হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তার যে স্বামী অর্থাৎ কার্তিক, সেই স্বামীর কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত কিন্তু তাকে পাওয়া যায়নি। ঢাকুরিয়া বাসেই কন্ডাক্টরের রহস্য মৃত্যু। ঢাকুরিয়া বাসের ভিতর থেকে কন্ডাক্টরের দেহ উদ্ধার। 37 নম্বর বাস স্ট্যান্ডে কন্ডাক্টরের দেহ উদ্ধার। রাতে বাসেই ঘুমিয়েছিলেন ওই কন্ডাক্টর, সকালে বাস থেকে এই কন্ডাক্টরের দেহ উদ্ধারে রহস্য। মালদার দিকে নজর রাখতে হচ্ছে। মালদায় ভলিবল টুর্নামেন্টে গুলিকাণ্ডে এখনো অধরা বাহুবলীরা। 4 রাউন্ড গুলি চললেও এফআইআর এর নাম থাকা 4 শাসক নেতাকর্মী অধরাই। অস্ত্র আইনে মামলা, তাও কেন সক্রিয় নয় পুলিশ, প্রশ্ন তুলছেন বিরোধীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবর শাসক নেতা। সুব্রত সমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুব্রত, তদন্ত কি আদৌ চলছে? চললে কিভাবে চলছে, কোন গতিতে?
দেখো আমাদের যদি গতি বলো তাহলে তো সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন এসেই যাচ্ছে, কারণ যখন তারা বন্দুক নিয়ে মাঠে ঢোকে তখন সেখানে পুলিশ আধিকারিকরা ছিলেন সেই স্থানীয় থানার, এবং শাসক দলের নেতা এমনকি যে প্রশাসনের যারা পদস্থ তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই বড় বড় বন্দুক নিয়ে ঢুকছে, এই প্রশ্নটাও কেউ করেনি যে ভাই বন্দুকটা কেন নিয়ে ঢুকছে। তারপরে যখন তাদের সামনেই গুলি চালানো হচ্ছে তখনও সেই পুলিশ আধিকারিকরা প্রশ্ন করেনি যে তারা কেন গুলি চালাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবেই তারা একেবারে যেমনভাবে দর্শকের আসনে বসে দেখছেন তারা মজা নিয়েছেন। তারপরে যখন আমরা খবরটা করি তারপরে কিন্তু পুলিশ কোমর বেঁধে নামে এবং তারপরে তাদেরকে তাদের বন্দুক বাজেয়াপ্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ জানিয়েছে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যাস এই পর্যন্তই। কিন্তু তারপরে আর কি কি করা উচিত বা তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং তারপরে তাদেরকে মানে সেখানে তাদের লাইসেন্স বাতিল করার কথা, ফলে একটার পর একটা যে স্টেপ নেওয়া, তো এগুলো কিন্তু অবশ্যই ধীর গতিতে এগোচ্ছে এবং বেশ নজর থাকবে নজর রাখো সুব্রতোষ। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, কে কি বলেছেন শোনাই। দেখুন, কালিয়াচক সহ মালদার বিস্তীর্ণ এলাকা বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে, ওখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এবং একের পর এক যে ধরনের গুলি চালানোর ঘটনা মালদাতে ঘটছে দেখে মনে হচ্ছে তো মালদা না আফগানিস্তান, এটাই তো বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী তো মালদাকে আফগানিস্তান বানিয়ে ফেললেন, কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, কিন্তু মালদাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছেন। যে গান স্যালুট হচ্ছে তা কিন্তু না, সরকারি ব্যবস্থা না, বেআইনি অস্ত্র, হিম্মত দেখাও, গুলি চালাও, গুলি চালিয়ে তোপধ্বনি করে খেলা শুরু করো। তৃণমূলের নেতাদের আমলে গুলি বোমা বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায়। এদিকে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। বন্দুকের লাইসেন্স থাকলেই হঠাৎ গুলি চালানো যায় না, লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার জন্য, শক্তি প্রদর্শনের জন্য নয়। এভাবে যারা গুলি চালিয়েছেন তারা অন্যায় করেছেন, পুলিশ আইনত ব্যবস্থা নেবে, মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনার কাছে একটা লিগাল আর্মস আছে, আপনি হঠাৎ গরমকে গুলি চালান, আপনার আর্মসটা সিজ করে নেবেন, লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেবেন, কারণ আপনার সেলফ প্রোটেকশনের জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। লাইসেন্সটা শো অফ স্ট্রেংথের জন্য দেওয়া নেই, আমাকে আছে আমি হেক কেটে আমি গুলি করবো, যেন আমরা ওই সিনেমা টিনমায় দেখি, ওই বিহার ওই বিড়ি জ্বালাইলে টালাইলে যে করে গুলি চালাচ্ছে, ওই 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 আমাদের এখানে ওগুলো অ্যালাউ না। যারা করেছে অন্যায় করেছে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।